আয়োজিত আজকের এই সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, জেলা জামাতের সম্মানিত আমির বেলাল উদ্দিন প্রধান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁ 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মজলুম সাবেক ছাত্রনেতা জননেতা জনাব দেলোয়ার হোসেন, জেলা সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেই আমির জামাত আগামীকাল প্রথমে সকাল 11টায় পঞ্চগড়ের জনসভায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ইনশাআল্লাহ। দুপুর 2টায় তিনি দিনাজপুরের ভোরের শহীদ ময়দানে বক্তব্য রাখবেন। এরপরে বিকালে 4টার মধ্যে তিনি ইনশাআল্লাহ এই ঐতিহাসিক মাঠে ঠাকুরগাঁ জেলার জামাত ইসলামী মনোনীত 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ঠাকুরগাঁ 1 আসনে জনাব দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁ 2 আসন মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁ 3 আসন ডাক্তার মাস্টার মিজানুর রহমানের পক্ষে তিনি জনগণের কাছে আবেদন পেশ করবেন এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিঃসন্দেহে অবহিত 2024 সালের 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের উদ্বোধন ঘটেছে। ছাত্র জনতার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস, এবং আমরা সকলে মিলে গর্ব বাংলাদেশ। বুকের মধ্যে অনেক জ্বর, বুক ফেটেছি গুলি কর, এই কথা লিখে যিনি শহীদ হয়েছেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ, এবং তার দেখানো পথে এই দেশের শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী, নারী, পুরুষ, শিশু জীবন দিয়েছে। তাদের জীবনের বিনিময়ে আমরা 15 বছরের স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকারে বিদায় করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেক দিন বিভিন্ন রকমের সংস্কারমূলক কার্যক্রম সম্পাদন করার পরে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি সরকারের সংস্কারের পক্ষে গণভোটে ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এই জনসভার মধ্য দিয়ে আমরা আবেদন করব। আগামীকালের এই জনসভার প্রস্তুতির জন্য আমরা জেলা সংগঠনের আমিরের নেতৃত্বে আজকে বৈঠক হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখেছি জনসভার প্রস্তুতিমূলক কার্যক্রম প্রায় শেষ হওয়ার পথে। এই জনসভায় প্রধান অতিথি হিসাবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন। 10 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ ইনশাআল্লাহ এখানে আসবেন। আপনারা এই নির্বাচনী জনসভার কভারেজ করে জাতির উদ্দেশ্যে জামাত ইসলামের এবং 10 দলীয় ঐক্যজোটের বার্তা পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা গত বছরের ডিসেম্বর মাসে 2024 সালের ডিসেম্বর মাসে এখানে জনসভা করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় এই জনসভা অনেক কভারেজ পেয়েছে। এই জন্য আমির জামাতও আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বলছেন ভালোই জনসভা নিউজ এসেছে। আগামীকালের এই জনসভা শুধুমাত্র জামাত ইসলামের নয়, 10 দলীয় নির্বাচনী ঐক্যের নয়, আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, সবাই মিলে গর্ব বাংলাদেশ ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনন্য হয়ে থাকবে। এর জন্যে আপনাদের সকল প্রকার শ্রম কষ্ট আমরা আবেদন করছি আপনাদের কাছে যে আপনারা স্বীকার করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আগামীকাল এই জনসভা সফল করার ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, একান্ত ভূমিকা আমরা কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমরা সকল রাজনৈতিক দল, মত পথ মানুষের কাছেও
সহযোগিতা চাই, যাতে করে সুন্দরভাবে কালকে জনসভা সুসম্পন্ন করা যায়। আল্লাহ হাফিজ। আপনাদের কোনো কিছু থাকলে বলেন। আমির জামাতের এই যে আপনাদের উত্তরাঞ্চলের যে সফর, জি, উত্তরাঞ্চলকে পিছিয়ে পড়া অনেকগুলো জেলা বলা হয়ে থাকে এই রংপুর বিভাগের উত্তরাঞ্চলকে, কোন বিষয়গুলোকে জনসভায় গুরুত্ব দেওয়া হবে জামাত ইসলাম বা দলীয় পক্ষে? আমরা এবারে উত্তরাঞ্চলকে সর্বাধিক গুরুত্ব দেব। আমাদের ইশতেহারও উত্তরাঞ্চল পাবে, অগ্রাধিকার পাবে। এবং উত্তরাঞ্চলের জেলাগুলির মধ্যে ইতিমধ্যে আমির জামাত কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে অনেক জায়গায় গিয়ে স্থানীয় সমস্যাগুলি অ্যাড্রেস করেছে। এবং আমাদের নীতিগত বিষয় হলো যে জাতীয় যে বাজেট, তার আলোকে যে জেলা যতটুকু পাওয়ার কথা সেটা আমরা শতভাগ নিশ্চিত করব। কারণ অতীতে দেখা গিয়েছে যে সমভাবে উন্নয়ন বরাদ্দ যেটা হয় সেটা হয় না। এক্ষেত্রে আমরা সর্বাধিক নজর রাখব এবং উত্তরবঙ্গের জেলাগুলোকে আমরা অগ্রাধিকার দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা তো যুক্ত করি, আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের নির্বাচনী জনসভায় বলেছেন যে একটি রাজনৈতিক দল শিরক করছে, এবং তিনি মৌলভীবাজারের আরেকটি নির্বাচনী সভায় বলেছেন যে ওই একটি দলকে 3 গুণ প্রোটোকল আরো বাড়িয়ে দেওয়া হোক, তারা তো প্রোটোকল চাচ্ছে। এই দুটো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান কিনা? আমরা মন্তব্য করে পরিবেশ বিঘ্ন ঘটুক এটা চাই না। প্রত্যেক রাজনীতি তাদের বক্তব্য দেবে, জনগণ বিবেচনা করবে। জামাত ইসলামের কথা না বলে উনি একটি দলের দিকে ইঙ্গিত করেছেন। আর জামাত ইসলামের ব্যাপারে সবাই মানুষ জানে যে জামাত ইসলামী একটি ইসলামী আদর্শ ভিত্তিক দল। সেজন্য এই জাতীয় কোনো অভিযোগ জামাত ইসলামের ক্ষেত্রে কেউ বললে এটা জনগণ বিশ্বাস করবে। জি, একটা প্রশ্ন ছিল, ইসলামী আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে তাদের দলীয় প্রধানকে একটি আসনে যাদের দলীয় প্রধান দাঁড়িয়েছে সেখানে জামাত প্রার্থী দেয়নি, এটার কোনো বিশেষ কারণ আছে কিনা, এটার কোনো ব্যাখ্যা আছে কিনা আপনাদের? দলীয় প্রধান নয়, ওনাদের দলীয় প্রধান তো ইলেকশন করছেন না। দলীয় নায়েবে আমির শাইখে সরমনাই ফয়জুল করিম সাহেব দুটো আসনে ইলেকশন করতেছে, বরিশাল 5 এবং বরিশাল 6। তো বরিশাল 5টা আমরা সমর্থন দিয়ে আমরা প্রার্থী দেব না। এটা এই জন্যে যে তাদের সাথে অনেক দিনের আমাদের একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন যে ভাই এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, এটাকে আমরা সমুন্নত রাখতে চাই। এটার একটা উদাহরণ হচ্ছে এটা, আমাদের থেকে চলে গেল তারা আমাদের অনেক দিনের শরীক হিসাবে তারা আমাদের সাথে ছিলেন। আমরা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও সেভাবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ইসলামী আন্দোলন এই জোটে না থাকাটা আগামী নির্বাচনে খুব একটা প্রভাব পড়বে কিনা বলে আপনি কি মনে হয়? এখন তো আমাদের 10 দলীয় জোট, হয়তোবা আজকেও ঘোষণা আসতে পারে বা আগামীকাল আমাদের জোট আবার 11 দলীয় জোটে যাচ্ছে। আরেকটি দল অন্তর্ভুক্ত হবে, আজকে ঢাকা না থাকার কারণে প্রেস ব্রিফিংটা হয়নি। তো আমাদের যে 10 দলীয় জোট, আরেকটি দল যোগ হলে 11 দলীয় জোট হবে। কিন্তু আরেকটি দল কি আগেরই না, আগের দল না, নতুন দল ইনশাল্লাহ, সেটা আপনারা জানবেন। নামের একটু দিয়ে যান আমাদেরকে। না না, সব দিলে তো আগামীকালের জন্য কি থাকবে। তো যা হোক, প্রথম হচ্ছে প্রভাব পড়বে কিনা। একটা দল না থাকলে তো আমরা তো এখন 11 বলতে পারতেছি না, 10 বলতে পারতেছি। তবে আল্লাহ রহমত, আমরা 10 দল মিলে কাজ করলে 11 দলের যে অসম্পূর্ণতা এটা পূরণ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। জি, আপনার